আর সিনেমাই আমি একটা কথা বলি, টেলিভিশনের আর্টিস্ট দিয়ে সিনেমা হয় না। আমাদের চলচ্চিত্রের অবস্থা এখন একেবারে বলা যায় যে জিরো বললে ভুল হবে, মাইনাস। সিনেমার অ্যাক্টিং স্টাইল, টেলিভিশনের অ্যাক্টিং স্টাইল, মঞ্চের অ্যাক্টিং স্টাইল একেবারেই তিনটা ভিন্ন। দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন গুণী চলচ্চিত্র নির্মাতা আওয়াল রেজা ভাই। তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে আড্ডা দেবো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি ভালো। ভাইয়া, আপনার চলচ্চিত্রের যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে, কত সাল? আমি চলচ্চিত্রে যাত্রা আমার খুব বেশি দিনের নয়, কিন্তু এই মিডিয়া সেক্টরে মানে আমি মূলত টেলিভিশনের প্রথম হচ্ছে মঞ্চের মানুষ, তারপরে টেলিভিশনে কাজ করা শুরু করেছি, তারপরে চলচ্চিত্রে এসেছি। এবং আমি মঞ্চে কাজ করা শুরু করেছি 1975 বা 76 সালে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। তখন থেকে স্টিল নাও এখন পর্যন্ত আমি মঞ্চেই কাজ করি। এর বাইরে আমি 88 থেকে 1988 সাল থেকে টেলিভিশন মিডিয়ার সাথে জড়িত, মানে তখন থেকে সেখানে কাজ করা শুরু করেছি। এরপরে বিটিভিতে বেশ কিছুদিন কন্ট্যাক্টে জব করেছি, অনেকের সাথেই ওখানে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, অনেকের অ্যাসিস্ট্যান্সিও করেছি। অনেক গুণী ডিরেক্টররা তখন ছিলেন, প্রযোজকরা ছিলেন তাদের সাথে। তারপরে নিজে ইন্ডিভিজুয়ালি কিছু প্রোডাকশন বানিয়েছি। এরপরে যখন প্যাকেজ শুরু হয়, তখন সেই প্যাকেজ আন্দোলনের একেবারে সামনের দিকের যে কজন ছিল তার মধ্যে আমার সৌভাগ্য হয়েছিল তাদের মধ্যে থাকার। মামুনুর রশীদ, সালাউদ্দিন লাবলু। একটা সময় মানে ছোটবেলা থেকে আমার এই মিডিয়ায় আসার একটা ইন্টারেস্টিং গল্প আছে, এবং সেটা আমি বলেছিলাম তাকে, আমি নামটা পরে বলছি। সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় চুরি করে সিনেমা দেখতে যেতাম, কারণ বাড়ি থেকে তো যেতে দিত না। তো চুরি করে যখন সিনেমা দেখতে যেতাম, তো ওখানে রাজ্জাকের রংবাজ দেখেছিলাম, নায়করাজ রাজ্জাকের। এবং সেই দেখে আমার হয়েছিল যে মাথার মধ্যে ঢুকেছিল যে আমি নায়করাজ রাজ্জাক হব, এবং আমি রাজ্জাক ভাইকে এটা বলেছিলাম। আমার একটা শুটিংয়ে ওনার সাথে আমার দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা হয়েছিল। তখন আমি বলেছিলাম যে ভাই, আমি আপনার অভিনয় দেখেছি ছোটোবেলায়, আমি এই নায়করাজ রাজ্জাক হব, এই চিন্তা করে আসছিলাম। তো বলে হইলি না কেন? তো আমার ওই যে মঞ্চে ঢোকার পরে মঞ্চের লোকজন মাথার মধ্যে এমন পোকা ঢুকিয়ে দিয়েছে যার ক্যামেরার সামনে আসেনি, পেছনেই থেকে গেলাম। তো সেই থেকে আসলে এটার পেছনে আসা। তারপরে ইটিভিতে চাকরি করেছি, ইটিভির একদম শুরুর দিকে ছিলাম। আমার একটা খুব জনপ্রিয় প্রোগ্রাম ছিল মুক্ত খবর। এরপরে আমি টেলিভিশনের নাটক বানিয়েছি, খুব বেশি নয়, অল্প বিস্তর। কিন্তু টেলিভিশনের অনেক ধরনের প্রোডাকশন মানে প্রোগ্রাম আমি বানিয়েছি টেলিভিশনের। আমি রান্নার শো বানিয়েছি, এখন মাছরাঙাতে চলে যে সেরা রাঁধুনি, সেটা আমার হাতে তৈরি। ম্যাজিক বাউলিয়ানা আমার হাতে তৈরি, স্পেলিং বি আমার হাতে তৈরি। এরকম অনেক হ্যাঁ, এরকম মানে শো, টেলিভিশন শো যেগুলো, সে জাতীয় অনেক ধরনের শো আমি তৈরি করেছি এবং এখনও সেগুলো করি। আর এর পাশাপাশি ওই যে মাথায় ছিল যে সিনেমা করব, তো সিনেমা করব, প্রডিউসার তো পায় না। তো তখন আমার এক অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল যে কি খোঁজেন আপনারা। তখন আমার একজন সহকারী আমাকে বললেন যে স্যার, প্রডিউসার পাচ্ছেন না, আপনি অনুদানে জমা দেন, আপনি তো লেখেন। তো আমি সবসময় আমার জানি না কেন এটা টিনেজারদেরকে নিয়ে আমার কাজ করতে আমার খুব পছন্দ, মানে এবং আমি ওই বয়সটাকে খুব এনজয় করি। মানে আমার ওই কিশোর বয়সে 14-15 বছর বয়সের যে দুরন্তপনা ছিল, সেটাকে আমি এখনও মানে আমি এনজয় করি ভেতরে, যে ওই রকম সময়টা আর কখনো আসলে আসে না। হ্যাঁ, মানে কোনো পিছুটান নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, মানে সামনে যা দেখছি তাই করে ফেলার যে টেন্ডেন্সি, সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে বাংলাদেশে তো শুধুমাত্র কিশোরদের নিয়ে, ওই বয়সটা নিয়ে তো সিনেমা হয়নি। তখন আমি এটাকে চিন্তা করে আমি ওদের জন্যে এবং এই সমসাময়িক সময়ে ওদের যে চিন্তাভাবনা, ওরা কি করতে চায়, ওরা কি করে, এই সমস্ত কিছু চিন্তা করে ওদের জন্য একটা স্ক্রিপ্ট করলাম। এবং স্ক্রিপ্ট করে আমি জমা দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, আমাকে তারা এগ্রি করেছে, পছন্দ করেছে, এবং তারপরে ছবিটা করলাম। এবং ছবিটার নাম কি ছিল? মেঘ রোদ্দুর খেলা।
ভাইয়া আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্র? আমি একটি চলচ্চিত্রই করেছি, আর কয়েকটা চলচ্চিত্রে কাজ করেছি সহকারী হিসাবে। এর মধ্যে আরো দুটো চলচ্চিত্রের পাইপলাইনে আছে, হয়তো এই 5ই আগস্টের পরে যে দেশটা একটু বিশৃঙ্খল অবস্থা হয়তো গুছিয়ে উঠলে আবার ইনশাআল্লাহ শুরু করবো। আপনার নতুন চলচ্চিত্রের জন্য অগ্রিম শুভকামনা। তো আমাদের বর্তমান চলচ্চিত্রের অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষেপে কিছু বলুন। আমাদের চলচ্চিত্রের অবস্থা এখন একেবারে বলা যায় যে জিরো বললে ভুল হবে, মাইনাস। হ্যাঁ 100 আমি মনে করি, আমি সেটাই বলছি যে জিরো বললে ভুল হবে, মাইনাস। এখানে আমার কাছে মনে হয় কি যে একটা অ্যাসোসিয়েশন হওয়া দরকার। মানে অ্যাসোসিয়েশন কেমন, যে আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসার, ইভেন প্রোডাকশন বয় থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর পর্যন্ত সবাইকে নিয়ে সবাই মিলে একটা অ্যাসোসিয়েশন হবে। সেটা তো আছে আমাদের, না 23 সংগঠন না কি জানো, না এইটা বিষয় না। একটা সিনেমা বানাইতে গিয়ে, মানে আমি বলছি কি যে একজন প্রডিউসার টাকা দিবে আর সবাই সেটা খেয়ে দিয়ে লুটপাট করে চলে যাব, এরপরে সিনেমাটা চললো কি না চললো সেটা দেখলাম না, ওই লোকটার আসলে কি হবে। হ্যাঁ, তো এইটা না হয়ে এখন যে সিচুয়েশন হওয়া উচিত কিরকম, যে টোটালটাই যে টোটাল যে প্রোডাকশন টিম, একটা প্রোডাকশন টিমে 50 জন 60 জন লোক থাকে না, একদম মানে ডিস্ট্রিবিউশন পর্যন্ত যায়, সিনেমা হলে যে টিকিট চেক করছে সেই লোকটা পর্যন্ত, এরা প্রত্যেকে এই ইউনিটের মেম্বার হবে। হ্যাঁ, এই প্রোডাকশনটার ইউনিট মেম্বার হবে এবং প্রত্যেকে নিজের শ্রম দিয়ে, মেধা দিয়ে কাজটা করবে। প্রডিউসার হয়তো সেখানে যতটুকু প্রয়োজন ততটুকু সে আর্থিক ইয়ে করবে, বাট সিনেমাটা নিয়ে তাহলে হবে কি, ভালোবাসাটা তৈরি হবে। এই সিনেমাটা নিয়ে এই যে 60 জন লোক সবাই রান করবে, দৌড়াবে, এবং এখান থেকে যে যতটুকু প্রফিট আসবে সবাই আস্তে 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 আস্তে, কিছুই তো আসছে না এখন, যদি 2 টাকাও আসে তখন 2 টাকায় সবাই আসলে ভাগ করে নেব। মানে এইভাবে যদি হয় তাহলে আমার মনে হয় ঘুরে দাঁড়ানো আস্তে 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 সম্ভব, আমার কাছে মনে হয় এটা। জি, ঠিক আছে, যে বললেন জিরো থেকে যাতে আস্তে আস্তে আরো উত্তরণের। এবং আরেকটা হচ্ছে দর্শক নেই, দর্শক তৈরি করতে হবে। দর্শক তৈরি করার জন্যে আমার কাছে মনে হয় যে কিছু স্ট্র্যাটেজি, এমন কিছু স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। খুব বেশি দর্শক কিন্তু দরকার নাই। এখন আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে টেলিভিশন কেন্দ্রিক আর্টিস্ট বা সিনেমা আর্টিস্ট আমরা যেভাবে ভাগ করি না কেন, কাউকে দিয়ে কিন্তু দর্শক থেকে টানা যাচ্ছে। আপনি ফলো করেছেন কিনা? সিনেমাতে হুমায়ুন ফরিদ একটা কথা বলতেন, সেটা হচ্ছে একটা ডেলি সোপের কাজ করতাম, তো ওনাকে ওই ডেলি সোপের জন্য বলা হয়েছিল যে আপনি আসেন, তো বলে না রে আমি করবো না। খুব করে পড়েছে, ভাই কেন করবেন না, সে আদরও করতো খুব। তো হচ্ছে শোন, সোপ মানে কি, আমার সাবান, বললো প্রতিদিন যদি ঘষিস তাহলে কি হয়, এটা ক্ষয় হয়ে যায়, তারপরে চিটা হয়, ওটা কি করিস, ফালাই দিস। তো ডেলি সোপ হচ্ছে তাই, প্রতিদিন আমাকে দেখতে 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 মানুষের বিরক্তি ধরে যাবে, আমার ছুটে ফালাই দিবে। হ্যাঁ, একটা দুটো নাটক করি সেটাই ঠিক আছে, আমি কোনো ডেলি সোপে তোদের ইয়েতে যাব না। আর সিনেমাই আমি একটা কথা বলি, টেলিভিশনের আর্টিস্ট দিয়ে সিনেমা হয় না। রাইট, এইটা একমত। হ্যাঁ, সিনেমাই মানে টেলিভিশন হচ্ছে আপনার আড্ডা মারার, সময় কাটানোর জায়গা, সিনেমা হচ্ছে আপনার পয়সা দিয়ে বিনোদন কেনার জায়গা। ঠিক আছে, আপনি আপনার আনন্দ কিনবেন, সুখ কিনবেন, মজা কিনবেন পয়সা দিয়ে। হ্যাঁ, আর টেলিভিশন কিন্তু তা না, আপনার ঘরে টেলিভিশনটা আছে, আপনার ইচ্ছা হলে নেচার না, ভালো লাগছে না, এটা চেঞ্জ করে চলে গেলেন। সেই জন্যে সিনেমা, এটা এখন হয়তো আমরা টেলিভিশন থেকে অনেকেই এসছি, অনেকেই হয়তো টেলিভিশনের তাদের প্রিয় আর্টিস্টরা আছে, তাদেরকে নিয়ে কাজ করি অনেক। এটা আমি কাজ করতে গেলেও আমার প্রিয় আর্টিস্টদেরকে আমি চাইবো যে তাদের সাথে কাজ করি, তাহলে আমার কাজ করতে সুবিধা হয়। কিন্তু সিনেমার জন্যে সিনেমার এবং আরেকটা বিষয়, সিনেমার অ্যাক্টিং স্টাইল, টেলিভিশনের অ্যাক্টিং স্টাইল, মঞ্চের অ্যাক্টিং স্টাইল একেবারেই তিন রকমের। এটা আমি অনেকটাই বলছি, কিন্তু অনেকেই এগ্রি করতে চায় না। তবে হ্যাঁ, কেউ যদি এটা আমাকে বলে, আমি দীর্ঘদিনের অভিজ্ঞতায়, মানে মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতায় আমি এটা বলতে পারি যে একেবারেই ভিন্ন। 3 ডাইমেনশনের অ্যাক্টিং করতে হয়, 3 ধরনের এক্সপ্রেশন, 3 ধরনের ভোকাল মডুলেশন, সমস্ত কিছু আলাদা। রাইট, আপনার সাথে একদম আমি একমত। এবং আরেকটা বিষয় হচ্ছে দর্শক কি চায় সেইটা চিন্তা করে, সেইটাকে রিসার্চ করে তারপরে সিনেমা বানানো উচিত। রাইট।
এখন যারা সিনেমা বানাচ্ছি আমরা দর্শক কি চাইলো না চাইলো তার চেয়ে বড় বিষয় আমি কি চাচ্ছি সেটাকে আমরা সেইটাকে প্রাধান্য দিই। কিন্তু মার্কেট স্ট্র্যাটেজি হচ্ছে, কারণ এটা তো একটা কমার্স, বিশাল বাণিজ্য এখানে। তো সেইটা যদি হয় তাহলে সেই বাণিজ্যের জায়গাটা মাথায় রাখতে হলে অবশ্যই আমার ক্রেতা কারা, ক্রেতাকে মাথায় রেখে, কনজিউমার কারা, সেইটাকে মাথায় রেখেই আমাকে কাজটা করতে হবে। আমাদের বাজার কৌশল ওইভাবে আমরা কেউ মেনটেন্স করি না, বিধে আজকে এই অবস্থা। তো ভাইয়া অনেক কথা হলো আপনার সঙ্গে, সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যেটা চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখবে, ক্যামেরার দিকে তাকিয়ে। দর্শক, আপনাদের কাছে আমার মিনতি, আপনারা এই শিল্পটাকে যদি বাঁচিয়ে না রাখেন তাহলে আপনাদেরই বিশাল ক্ষতি হবে, কারণ এই দেশটার ক্ষতি হবে। একটি দেশের সংস্কৃতি যদি ওপরে না আসে, বিকাশ না হয়, তাহলে সেই জাতি খুব দ্রুত ধ্বংসের পথে নেমে যায়। তো জাতি হিসেবে আমাদের যদি মাথা উঁচু করে থাকতে হয়, দাঁড়াতে হয়, অবশ্যই আমাদের সংস্কৃতিকে বাঁচাতে হবে। আর সেই সংস্কৃতির একটি বিশাল সেক্টর হচ্ছে ফিল্ম, এই সিনেমা। এই সিনেমাটাকে বাঁচাতে হবে, আর সিনেমাটাকে বাঁচাতে আপনারাই পারেন। কারণ আপনারা যদি হলে আসেন, সিনেমা দেখেন, তাহলেই এই শিল্পটি বাঁচবে, আমরা সবাই বাঁচব, আমাদের সংস্কৃতি বাঁচবে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ভাইয়ের সাথে সম্পূর্ণভাবে আমি একমত। আমাদের এই সিনেলাভ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।